স্যামসাং গ্যালাক্সি A57 অনেকেই আছেন যত টাকাই বাজেট হোক না কেন ব্র্যান্ড ছাড়া ফোন কিনবেন না। তাদের জন্য কিন্তু বাংলাদেশে এই সিরিজের এই ফোনগুলো প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং এটার যে প্রিভিয়াস মডেলগুলো আছে A56 A55 সেগুলো মুড়ির মতো বিক্রি হয়েছে। সো A57 রিসেন্টলি লঞ্চ হয়েছে তাদের এই বছরের নতুন এডিশন এবং এই ফোনটা আগের বছরগুলোর তুলনায় কতটা ইমপ্রুভড এবং এই ফোনটা আসলে যে বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেটে কিনা উচিত হবে কি হবে না সেই বিষয়গুলো নিয়ে আমরা পুরো ভিডিওতে কথা বলবো। এটার ক্যামেরা কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, ডিসপ্লে কেমন, এটা ডিজাইন কেমন, পারফরমেন্স কেমন সেইগুলো সম্পর্কে একটা ডিটেল আলোচনা আমরা করবো এই ভিডিওতে। তার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য। আপনারা যদি এটা কিনতে চান তাহলে বসুন্ধরা সিটিতে তাদের শপ আছে, আমি তাদের শপের ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেল সহ সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে যোগাযোগ করে এই ফোনটা কিনতে পারেন। এবং এই ফোনটা বাংলাদেশে আনঅফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং এটার প্রাইস হচ্ছে এই মুহূর্তে 12,256 জিবির 60,000 টাকার মতো। তবে আপনারা যদি আনবক্সিংটাকে আমাদের রেফারেন্সে যান তাহলে আপনারা 1,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো চলুন এবার আমরা স্টুডিওতে গিয়ে এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। স্যামসাং গ্যালাক্সি A57 5G ফোনটা নিয়ে রিভিউ করার আগে আপনাদের মেমোরিটা একটু তাজা করে নিই। আপনাদের যদি মনে থাকে 2019 সালে যখন A50 সিরিজের প্রথম ফোন লঞ্চ হয় A50, সেই ফোনটার দাম কত ছিল জানেন? 20 থেকে 25,000 টাকার মধ্যে, মানে বাংলাদেশের যদি আনঅফিসিয়াল ফোনের কথা বলি তাহলে। সেই জায়গা থেকে এখন এই ফোনের দাম 60,000 টাকায় গিয়ে কিভাবে পৌঁছালো আমার মাথায় আসলে ঢুকতেছে না। কারণ টেকনোলজির দাম দিন দিন কমার কথা, কিন্তু এই জায়গাতে আমরা দেখতেছি দাম অতিরিক্ত পরিমাণে বাড়তেছে। যদিও এখনকার এই এআই এর ডিসরাপশনের কারণে দাম অনেকটা বেড়েছে, এটা মানাই যায়। তবে এত বেশি কিভাবে হয়ে যায় সেটা এখনো টু বি অনেস্ট আমার মাথায় ঢুকতেছে না। যাই হোক, আমরা শুরু করি এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। সো এই ফোনটার কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে। আমাদের হাতে এটার গ্রে কালারটা আছে এবং এই কালারটার নাম হচ্ছে অসাম গ্রে। এটা কোন দিক দিয়ে অসাম আমার মাথায় ঢুকতেছে না, কারণ এতটাও অসাম লাগতেছে না আসলে এই কালারটা। তবে এই কালারটা পছন্দ না হলে লাইলাক এবং নেভি কালারেরও আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে, চাইলে সেগুলো চুজ করতে পারেন। ডিজাইনের বেলায় A56 এবং A57 পেছন থেকে দেখতে এক্স্যাক্টলি সেম। অনেকটা S26 সিরিজের ডিজাইনের যে কনসেপ্ট আছে সেটা আমরা আগের ভার্সনেও দেখেছিলাম, এবারও দেখছি। এবং এইটাতে পেছনের দিকে গ্লাস ইউজ করা হয়েছে, সামনেও গ্লাস। সো পেছনের দিকে যে গ্লাসটা আছে এটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। এবং এটা বেশ স্লিপারি একটা ফোন, গ্লসি হওয়ার কারণে পেছনের দিকে হালকা পাতলা একটু ফিঙ্গারপ্রিন্টও পড়ে, যদিও এটা অত বেশি ভিজিবল না এবং আপনি মুছলে এটা চলে যাবে। আর ভার্টিক্যাল ক্যামেরা এক পাশে থাকার কারণে আপনি যখন সারফেসে রাখবেন তখন কিন্তু ভালো রকমেরই ওয়াবল খেয়াল করবেন। বাই দ্য ওয়ে, এটার যে ফ্রেমটা আছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামের এবং এই ফোনটার ডান পাশে যদি তাকান তাহলে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রাখা হয়েছে। আর এই দুইটা বাটনকে একটুখানি বাম্পের মতো উপরের দিকে নিয়ে রাখা হয়েছে এবং সাইডে এটাকে আরেকটু স্লিমার করা হয়েছে, যার ফলে হাতে ধরতে বেশ কমফোর্টেবল লাগে। আগের বছরের তুলনায় এবার ফোনটাকে সামান্য একটু স্লিম করা হয়েছে। 6.9 মিলিমিটার হচ্ছে A57 এর থিকনেস, আর A56 এর থিকনেস ছিল 7.4 মিলিমিটার এবং এটার ওজনও একটু কমেছে। আগে 198 গ্রাম ছিল A56 এ, এবার এটার ওজন হয়েছে মাত্র 179 গ্রাম। এছাড়া ফোনটার বাম পাশে কিছুই নাই, নিচের দিকে সিম কার্ড ট্রে দেখতে পাচ্ছি, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু স্টেরিও স্পিকার আছে, ইয়ারপিসটাও সেকেন্ড স্পিকার হিসেবে কাজ করে। 3.5 মিলিমিটার অডিও জ্যাক এখন বেশিরভাগ ফোন থেকেই হাওয়া হয়ে যাচ্ছে, এটাতেও নাই। এবং উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সাথে একটা এয়ার ভেন্টিলেশনের জন্য ছিদ্র দেওয়া হয়েছে। আই এম নট শিওর এটার কাজ কি। তবে এটার যে স্পিকারটা আছে এটার কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে। প্রাইস বিবেচনায় স্পিকার ওকে আছে, বেশ লাউড এবং ডিটেল সাউন্ড প্রডিউস করে থাকে। এছাড়া আইপি রেটিংয়েও ইমপ্রুভমেন্ট এসছে। লাস্ট ইয়ারের মডেলে IP67 ছিল, এবার IP68 আমরা দেখতে পাচ্ছি। সো এটা আপনাকে ডাস্ট এবং ওয়াটার থেকে একটু বেশি রেজিস্ট্যান্স দিবে, কিন্তু যেহেতু সামনে পেছনে দুই জায়গাতে গ্লাস, তাই ড্রপ থেকে খুব একটা বেশি রেজিস্ট্যান্স দিতে পারবে না। হাত থেকে পড়ে গেলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা মুহুর্মুহু। এবার চলুন ডিসপ্লেটার দিকে একটু তাকাই। আমরা সবাই জানি স্যামসাং এর ফোনে বেস্ট ডিসপ্লেটা দেওয়া হয় মার্কেটের, আর এই ফোনটার বেলায় কেমন সেটা আমরা একটু জাজ করি। সো এই ফোনটার ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ, সেম সাইজ, ফুল এইচডি প্লাস রেজুলেশন, সেম রেজুলেশন। এবং এই ফোনটার যে ডিসপ্লে টাইপ সেটা হচ্ছে সুপার অ্যামোলেড প্লাস। লাস্ট ইয়ারটা ছিল জাস্ট সুপার অ্যামোলেড। এখন অনেকেই বলতে পারেন যে জাস্ট একটা ছোট্ট প্লাস চিহ্নের কারণে ইমপ্রুভমেন্ট আছে কিনা। কাগজে কলমে ভালো রকমের ইমপ্রুভমেন্ট আছে, মানে সুপার অ্যামোলেড থেকে এটা শার্পার, পাশাপাশি একটু বেশি পাওয়ার এফিশিয়েন্টও, কিন্তু আপনি যখন সাইড বাই সাইড দেখবেন আসলে ডিফারেন্স তেমন একটা বুঝতে পারবেন না। এছাড়া ডিসপ্লেটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, সো খুবই স্মুথ ফাস্ট একটা ডিসপ্লে। টাচ রেসপন্সও খুবই ভালো ছিল এবং ক্যামেরা কাটআউটের সাইজটাও খুব ছোট, যার ফলে আপনি যখন কন্টেন্ট দেখতে যাবেন খুবই ইমার্সিভ এক্সপেরিয়েন্স পাবেন। এবং এই ইমার্সিভ এক্সপেরিয়েন্স পাওয়ার পেছনে আরেকটা বড় রিজন হচ্ছে এটার চারপাশের বেজেল এবং চিন। একদমই সিমেট্রিক্যাল বেজেল এবং চিন দেওয়া হয়েছে, খুবই সামান্য চিন, যার ফলে এই ডিসপ্লেটাকে অনেক বেশি বড় মনে হয় এবং ফোনটা হাতে নিয়ে যখন ইউজ করবেন তখন খুবই ভালো একটা ফিল পাবেন। এছাড়া এই ডিসপ্লেটার ব্রাইটনেসও মোর দেন এনাফ ছিল। 1200 নিট হচ্ছে এটার HBM এবং পিক ব্রাইটনেস 1900 পর্যন্ত যায়। আমরা এই ফোনটা বোথ ইনডোর এবং আউটডোরে ইউজ করেছি, ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। এবার একটু এই ফোনের ক্যামেরাটার দিকে ফোকাস করতে চাই। এই ফোনটার ক্যামেরা নিয়ে অনেক কিছু বলার আছে। প্রথমত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এটাতে আছে, অ্যান্ড দেন 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের একটা
ম্যাক্রো লেন্স। এই ক্যামেরা ফরমেশনটা খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? কারণ এই ফরমেশনটা আমরা যুগ যুগ ধরে দেখে আসতেছি। যদিও একটু বাড়ায় বলছি, তবে মনে হইতেছে যুগ যুগ ধরেই। কারণ হচ্ছে স্যামসাং এর আগের যে মডেলগুলো আছে A56, A55, A54 সবগুলোতে সেম ক্যামেরায় ব্যবহার করা হয়েছে। এবার দাম এত বাড়ানো হয়েছে, তারপরও ক্যামেরাতে কিন্তু কোনো ধরনের পরিবর্তনই করা হয় নাই। ইভেন A53, A52 সেগুলোতেও কিন্তু সিমিলার ফরমেশনেরই ক্যামেরা দেওয়া হয়েছিল, যা সেন্সরগুলো একটু ডিফারেন্ট ছিল। সো অলমোস্ট ৬০,০০০ টাকা দিয়ে যখন আপনি একটা ফোন কিনতে যাবেন আর দেখবেন সেটাতে টেলিফোটো লেন্স নাই, তাহলে হতাশা তো আকাশচুম্বী হবেই। এবার চলুন পিকচার কোয়ালিটিটা একটু অ্যানালাইসিস করে দেখি মনটা ভরানো যায় কিনা। বাট স্যাডলি আগে স্পয়লার দিয়ে দিই, মন খুব একটা ভরে নাই। কারণ এটা প্রাইমারি ক্যামেরার যে ডেলাইটের ছবিগুলো আছে সেইগুলোর কোয়ালিটি খুব একটা ভালো লাগে নাই। ছবিগুলো একটু বেশি ওভার প্রসেসড মনে হচ্ছিল এন্ড কনসিস্টেন্সিও ছিল না। কোনো ছবিতে কালার ওয়ার্ম দিচ্ছিল, কোনোটাতে কুল দিচ্ছিল। একই অ্যাঙ্গেলে, একই জায়গায়, একই টাইমে, একই মোডে তোলা ছবি দুইটা দুই রকম হয়ে যাচ্ছিল। পাশাপাশি এইচডিআর ইফেক্টটা আমার কাছে মনে হচ্ছিল একটু অতিরিক্ত পরিমাণে অ্যাপ্লাই করা হচ্ছে। তবে ডিটেল মোটামুটি আছে, ছবিগুলো শার্পও এন্ড কালার রিপ্রোডাকশনও আমার কাছে ঠিকঠাকই লেগেছে। পোর্ট্রেট মোডে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড যদি খুব একটা কমপ্লিকেটেড না হয়, তাহলে ভালোভাবে সাবজেক্ট সেপারেশন করতে পারে এন্ড ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেস বা বোকে ইফেক্ট সেটাও আমার কাছে মোটামুটি ন্যাচারাল লেগেছে। খুব একটা আর্টিফিশিয়ালও না আর একেবারে ন্যাচারাল যে তাও না। সো পোর্ট্রেট মোড মোটামুটি ভালোই বলা যায়। আর 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে, এটা দিয়ে 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যায়। সো বেশ ওয়াইড, তবে ছবিগুলোতে ডাইনামিক রেঞ্জ অত বেশি ভালো ছিল না। স্পেশালি ডার্ক পার্টগুলোকে একটু বেশি ক্রাশ করে দিচ্ছিল। এর বাইরে যদি আপনারা ওয়েল লিট এনভায়রনমেন্টে আলট্রা ওয়াইডে ছবি তোলেন, তাহলে মোটামুটি মানে ছবি পাবেন। আর 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা টু বি অনেস্ট বেশিরভাগ মানুষই ব্যবহার করে না। আমি জানি না 1% মানুষও ইউজ করে কিনা এটা। অথচ স্যামসাং কিন্তু মানে এই সব ব্যাপারে খুব এক্সপার্ট। দেখবেন S25 আলট্রা থেকে কিন্তু তারা ওই S পেনের ব্লুটুথ রিমুভ করে দিচ্ছে, কারণ তারা বলতেছে সেটার ইউজার নাকি অনেক কম। তাহলে এই ম্যাক্রো ক্যামেরা কি পরিমাণে মানুষ ব্যবহার করে, এই ডেটাটা কি তাদের কাছে নাই? ডেফিনেটলি মানে বেশিরভাগ মানুষই কিন্তু ম্যাক্রো ইউজ করে না। তার চাইতে বড় কথা, এখন কিন্তু আলট্রা ওয়াইড ইভেন প্রাইমারি ক্যামেরা দুইটা দিয়ে ম্যাক্রো ছবি তোলা যায়। ইভেন টেলিফোটো যদি দেয় সেটা দিয়েও কিন্তু ম্যাক্রো ছবি তোলা যেত। সো এই লেন্সটা কিন্তু এখন একদমই ইউজলেস। আর সেলফি ক্যামেরাটা ডিসেন্ট ছিল, মোটামুটি মানে ছবিটা দিয়ে ক্যাপচার করা যায় রেগুলার মোডে। বাট পোর্ট্রেট মোডে আমরা যে জিনিসটা শুরুতেই বলছিলাম যে একটা ইউনিক ফিচার আমরা পেয়েছি, যেটা S26 আলট্রাতেও হয় না, সেটা হচ্ছে গ্রুপ সেলফিতে সবাইকে ঠিকমতো ক্যাপচার করতে পারে যদি আপনি খুব বেশি পিছনে না চলে যান। এর বাইরে পোর্ট্রেটে এজ ডিরেকশন, সাবজেক্ট সেপারেশন কিংবা ব্যাকগ্রাউন্ডের বোকে বা ব্লারিনেস সবকিছু ঠিকঠাক ছিল। লো রেটের ছবিগুলোকে একদমই অ্যাভারেজ বলবো। লাইট কমে গেলে ডিটেল কমে যায়, মাঝে মধ্যে খুবই অল্প পরিমাণে নয়েজও দেখতে পাই। তাদের কম্পিটিশনাল ফটোগ্রাফি মোটামুটি ভালো কাজ করা হয়তো বা নয়েজ রিডাকশনের বেলায়, বাট অন্যান্য জায়গাতে কিন্তু খুব একটা ভালো কাজ করা নাই। মানে ইমেজটাকে একটু বেশি ওভার প্রসেসড করে ফেলতেছিল, যেটা আমার কাছে এই ফোনের ছবির বেলায় সবচেয়ে বেশি ডাউনসাইড মনে হয়েছে। ভিডিওর বেলায় পেছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ রেকর্ড করা যাবে। আর ক্যামেরাটাতে OIS আছে, যার ফলে কিন্তু খুবই স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। বাট 4K 60 FPS দেওয়া দরকার ছিল, তাহলে কিন্তু একটু ভালো স্লো মোশনও পাওয়া যেত। ভালো ব্যাপার হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতেও আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট ফ্রন্ট ক্যামেরাতে OIS নাই, এখানে EIS এর উপরে ভরসা করতে হবে। এবং আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করেন, সেটাও মোটামুটি স্টেবল ভিডিওই দেয়। সো ওভারঅল ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি, তাহলে 60,000 টাকায় এই ক্যামেরাটা কোনোভাবেই মানানসই হচ্ছে না। স্পেশালি এটাতে একে তো টেলিফোটো লেন্স নাই, দ্বিতীয়ত বছরের পর বছর ধরে সেম ক্যামেরা সেটআপই তারা দিয়ে যাচ্ছে। তারপরে ছবি ওভার প্রসেস লাগতেছে, মানে 60,000 টাকায় ছবির কোয়ালিটিও ঠিক নাই, ইভেন ক্যামেরার ফরমেশনটাও একদমই ঠিক নাই। এবার চলুন এই ফোনটার ইন্টারনালস এবং পারফরমেন্সটা নিয়ে একটু কথা বলি, দেখি সেখানে কতটা হ্যাপি করতে পারে। সো আমাদের হাতে এই ফোনটার 12256 GB ভেরিয়েন্ট আছে এবং এটার ভেতরে যে প্রসেসর আছে সেটা হচ্ছে স্যামসাং এর নিজস্ব Exynos 1680। এটা 4 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটা অক্টা-কোর চিপ এবং লাস্ট ইয়ারের যে 1580 ছিল সেটা থেকে এইটাতে খুব মেজর ইমপ্রুভমেন্ট কিন্তু নাই, সামান্য একটু ওভারক্লকড মনে হচ্ছে আমাদের কাছে। এন্ড পারফরম্যান্সেও কিন্তু সিমিলারিটি আছে। কিছু বেঞ্চমার্কের স্কোর আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন লাস্ট ইয়ার থেকে কিন্তু পারফরম্যান্স খুব আহামরি ইমপ্রুভ হয়নি। তবে ডে টু ডে লাইফে পারফরম্যান্সে আপনি একদমই কমপ্লেইন খুঁজে পাবেন না। তার বড় একটা কারণ হচ্ছে এটার সফটওয়্যার। One UI 8.5 দেওয়া হয়েছে বেসড অন Android 16 এন্ড আর্গুয়েবলি এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট Android UI। আমি নিজেও স্যামসাং ইউজার, সো আমি জানি One UI কিন্তু মার্কেটে এখন মোটামুটি ডমিনেট করছে। তবে 8.5 এর নতুন এই আইকনের ডিজাইনটা আমার কাছে একটুখানি ট্র্যাডিশনাল মনে হচ্ছে, মানে পুরনো পুরনো মনে হয়। আপনি চাইলে আইকন চেঞ্জ করতে পারবেন, বাট ডিফল্ট যে আইকনগুলো আছে এইগুলো আমার কাছে খুব একটা পছন্দ হয়নি। এর বাইরে অ্যাপ ওপেনিং ক্লোজিং একদমই ব্রিজ ছিল, খুবই ফাস্ট ছিল পারফরম্যান্স, কোনো ধরনের ল্যাগ হিকআপ এগুলো একদমই নাই। এবং One UI এর যে মানে ইউনিক কিছু ফিচার আছে সেগুলোতে আপনি এনজয় করতে পারবেন থ্রু আউট দ্য ফোন। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে আপনারা 6 বছরের সফটওয়্যার আপডেট পাবেন, যেটা স্যামসাং প্রমিস করছে। যদিও তারা একটু ঝুলিয়ে ঝুলিয়ে ডিলে করে করে আপডেট দেয়, বাট 6 বছর পর্যন্ত আপনি আপডেট পাবেন, এটার অ্যাসুরেন্স পেয়ে যাচ্ছেন। গেমিং এর বেলায় পাবজিতে ব্যালেন্স গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে গেম খেলেছি আমরা, এবং সেটাতে আমরা এভারেজে 50 FPS এর মতো গেম প্লে পাচ্ছিলাম। বাজেট অনুযায়ী ডেফিনেটলি আরো মাচ ইমপ্রুভড হওয়া উচিত ছিল। তবে কল অফ ডিউটি মোবাইলের বেলায় বোথ FPS এবং গ্রাফিক্স সেটিং ভেরি হাই করে আমরা 60 FPS এ গেম প্লে করতে পারছিলাম এবং গেমে মেজর ল্যাগ কিংবা হিকআপ দেখি নাই। তবে আমরা যদি আরেকটু বেটার গ্রাফিক্যাল পারফরম্যান্স পাইতাম তাহলে মনে হয় আরেকটু বেটার হতো কনসিডারিং দ্য প্রাইস। এছাড়া লম্বা সময় গেম খেলার পরেও ফোনটা এক্সেসিভলি হিট হচ্ছিল না, একটু গরম হচ্ছিল
ছিল, যেটা ফিলও করা যাচ্ছিল, তবে ধরে রাখা যাবে না ওই রকম এক্সট্রিম হট হচ্ছিল না। এবার আসি ব্যাটারিতে। সো এই ফোনটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে এবং এইটা এনাফ বেশিরভাগ মানুষের জন্যই। আপনি পুরা দিন পার করতে পারবেন এই ফোনটা দিয়ে, আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন। একেবারে এক্সট্রিম যদি আপনি অনেক বেশি গেম খেলেন তাহলে হয়তোবা বেশি ফুরাবে। আর এই ফোনটাতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অলদো স্যাডলি বক্সের ভেতরে কোনো চার্জার নাই, জাস্ট একটা কেবল পাবেন। নিজেকে কিনে নিতে হবে আপনার চার্জার। এবং স্যামসাং ক্লেম করছে SFC2 চার্জার দিয়ে 60% চার্জ হইতে 30 মিনিটের মতো সময় লাগবে। এটা হচ্ছে তাদের ক্লেম। তবে আপনি জেনারেল যে চার্জারগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন 45 ওয়াটে আমাদের ধারণা 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে ফুল চার্জ হতে। এছাড়া এই ফোনটাতে NFC আছে, এটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে, ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন আছে, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এবং এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটার পজিশনটা একটু নিচের দিকে, তবে রিচ করতে পারলে বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল প্রত্যেকবার। সো ফাইনালি যদি ভিডিওটা র‍্যাপ আপ করি তাহলে প্রথমেই উত্তর দিতে হবে ৬০,০০০ টাকায় এই ফোনটা রিজনেবল কিনা। অলদো আমাদের রেফারেন্সে আপনারা আনবক্সিং টেক থেকে ১,০০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাট আমি যদি এক বাক্যে বলি তাহলে আমার কাছে মনে হয়েছে ৬০,০০০ টাকায় এইটার চাইতে বেটার অপশন আছে। স্পেশালি যদি আপনি পারফরম্যান্স এবং ক্যামেরার কথা বলেন। যেমন স্যামসাং এর নিজস্ব একটা ফোন আছে S25 FE, যেটা বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে আপনারা ৬১-৬২ হাজার টাকায় পেয়ে যাবেন। সো এই ১-২ হাজার টাকা বেশি দিলে আপনি একে তো ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স পাচ্ছেন, ক্যামেরাতে টেলিফোটো পাচ্ছেন, এন্ড ওভারঅল ক্যামেরা কোয়ালিটি মাচ বেটার পাবেন। শুধু স্যাক্রিফাইস করতে হবে ব্যাটারিতে মাত্র ১০০ mAh, মানে এটাতে ৫০০০ mAh, ওটাতে ৪৯০০ mAh। সো খুব একটা মেজর ডিফারেন্স আপনি এখানে পাবেন না। তার স্টোরেজটা আপনি সেখানে কম পাবেন। ওইটা হচ্ছে ৮ ১২৮ GB ভেরিয়েন্টের দাম আমি বলেছি ৬১-৬২ হাজার টাকা, আর এটা তো ১২ 256 GB হচ্ছে ৬০,০০০ টাকা। সো স্টোরেজ নিয়ে যদি আপনার প্রবলেম না থাকে তাহলে বেটার ক্যামেরা এবং বেটার পারফরম্যান্সের ফোন আপনি পাচ্ছেন S25 FE। আর যদি অন্যান্য ব্র্যান্ডের কথা বলেন তাহলেও অনেক অপশন আছে ৬০,০০০ টাকায়, টু বি অনেস্ট। আপনারা একটু ওয়েট করে দেখতে পারেন, এটার প্রাইস মনে হচ্ছে কিছুটা কমবে। যখন কমবে তখন চাইলে এটা কনসিডার করতে পারেন। আদারওয়াইজ আমরা মোটামুটি হতাশ হইছি এই ফোনটা নিয়ে। ইভেন মানে গত কয়েক বছরে তারা এই সিরিজের মানে স্পেশালি এই 50 সিরিজের ফোনগুলো নিয়ে খুব একটা বেশি হ্যাপি আমাদেরকে করতে পারেনি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব টু মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।